তেসরা ডিসেম্বর শিল্পী নন্দলাল বসুর জন্মদিন। তার সম্পর্কে লিখছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনী শক্তির এই অস্থিরতা নন্দলালের প্রকৃতিসিদ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর। স্পিনোজা ছিলেন তত্ত্বজ্ঞানী। তার তত্ত্ববিচারকে তার ব্যক্তিগত পরিচয় থেকে স্বতন্ত্র করে দেখা যেতে পারে, কিন্তু যদি মিলিয়ে দেখা সম্ভব হয় তবে তার রচনা আমাদের কাছে উজ্জ্বল হয়ে ওঠে। প্রথম বয়সেই সমাজ তাকে নির্মমভাবে ত্যাগ করেছে, কিন্তু কঠিন দুঃখেও সত্যকে তিনি ত্যাগ করেননি। সমস্ত জীবন সামান্য কয় পয়সায় তার দিন চলত। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই তাকে মোটা অঙ্কের পেনশন দেবার প্রস্তাব করেছিলেন। শর্ত ছিল এই যে তার একটি বই রাজার নামে উৎসর্গ করতে হবে। স্পিনোজা রাজি হলেন না। তার কোনো বন্ধু মৃত্যুকালে আপত্তি সত্ত্বেও আপন সম্পত্তি তাকে উইল করে দেন। সে সম্পত্তি তিনি গ্রহণ না করে দাতার ভাইকে দিয়ে দেন। তিনি যে তত্ত্বজ্ঞানী ছিলেন আর তিনি যে মানুষ ছিলেন, এ দুটোকে এক কোঠায় মিলিয়ে দেখলে তার সত্য সাধনার যথার্থ স্বরূপটি পাওয়াই যায়। বোঝা যায় কেবলমাত্র তার্কিক বুদ্ধি থেকে তার উদ্ভব নয়, তার সম্পূর্ণ স্বভাব থেকে তার উপলব্ধি ও প্রকাশ। শিল্পকলায়, রসসাহিত্যে মানুষের স্বভাবের সঙ্গে মানুষের রচনার সম্বন্ধ বোধ করি আরও ঘনিষ্ঠ। সব সময় তাদের একত্র করে দেখবার সুযোগ পাইনি। যদি পাওয়া যায় তবে তাদের কর্মের অকৃত্রিম সত্যতা সম্বন্ধে আমাদের ধারণা স্পষ্ট হতে পারে। স্বাভাবিকভাবেই স্বভাব শিল্পীকে কেবল যে আমরা দেখি তাদের লেখায়, তাদের হাতের কাজে, তা নয়, দেখা যায় তাদের ব্যবহারে, তাদের দিনযাত্রায়, তাদের জীবনের প্রাত্যহিক ভাষায় ও ভঙ্গিতে। চিত্রশিল্পী নন্দলাল বসুর নাম আমাদের দেশের অনেকেরই জানা আছে। নিঃসন্দেহে আপন আপন রুচি, মেজাজ, শিক্ষা এবং প্রথাগত অভ্যাস অনুসারে তার ছবির বিচার অনেকে অনেক রকম ভাবে করে থাকেন। এরকম ক্ষেত্রে মতের ঐক্য কখনো সহ্য হতে পারে না, তবে বস্তুত প্রতিকূলতাই অনেক সময় শ্রেষ্ঠতার প্রমাণ রূপে দাঁড় করায়। কিন্তু নিকট থেকে নানা অবস্থায় মানুষটাকে ভালো করে জানবার সুযোগ আমি পেয়েছি। এই সুযোগে যে মানুষটা ছবি আঁকেন তাকে সম্পূর্ণ শ্রদ্ধা করেছি বলেই তার ছবিকেও শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে পেরেছি। এই শ্রদ্ধায় যে দৃষ্টিকে শক্তি দেয়, সেই দৃষ্টি প্রত্যক্ষের গভীরে প্রবেশ করে। নন্দলাল বসুকে সঙ্গে করে নিয়ে একদিন চীনে, জাপানে ভ্রমণ করতে গিয়েছিলাম। আমার সঙ্গে ছিলেন আমার ইংরেজ বন্ধু এলমহার্স্ট। তিনি বলেছিলেন নন্দলালের সঙ্গ একটা এডুকেশন। তার সেই কথাটি একেবারেই যথার্থ। নন্দলালের শিল্প দৃষ্টি অত্যন্ত খাঁটি। তার বিচার শক্তি অন্তর্দর্শী একদল লোক আছে, যাকে আর্টকে যারা কৃত্রিম শ্রেণীতে সীমাবদ্ধ করে দেখতে না পারলে দিশেহারা হয়ে যায়। এরকম করে দেখা খোঁড়া মানুষের লাঠি ধরে চলার মতো একটা বাঁধা বাহ্য আদর্শের উপর ভর দিয়ে নিজের নজির মিলিয়ে বিচার করা। এই রকমের যাচাই প্রণালী মিউজিয়াম সাজানোর কাজে লাগে। যে জিনিস মরে গেছে তার সীমা পাওয়া যায়, তার সমস্ত পরিচয়কে নিঃশেষে সংগ্রহ করা সহজ, তাই বিশেষ ছাপ মেরে তাকে কোঠায় বিভক্ত করা চলে। কিন্তু যে আর্ট অতীত ইতিহাসের স্মৃতি ভাণ্ডারের নিশ্চল পদার্থ নয়, সজীব বর্তমানের সঙ্গে যার নারীর সম্বন্ধ রয়েছে, তার প্রবণতা ভবিষ্যতের দিকে, সে চলেছে, সে এগোচ্ছে, তার সম্ভূতির শেষ হয়নি, তার সত্তার পাকা দলিলে অন্তিম স্বাক্ষর পড়েনি। আর্টের রাজ্যে যারা সনাতনীর দল, তারা মৃতের লক্ষণ মিলিয়ে জীবিতের জন্যে শ্রেণী বিভাগের বাতায়নহীন কবর তৈরি করে। নন্দলাল সে জাতের লোক নন। আর্ট তার পক্ষে সজীব পদার্থ। তাকে তিনি স্পর্শ দিয়ে, দৃষ্টি দিয়ে, দরদ দিয়ে জানেন। সেই জন্যই তার সঙ্গ এডুকেশন। যারা ছাত্ররূপে তার কাছে আসবার সুযোগ পেয়েছেন তাদের আমি ভাগ্যবান বলে মনে করি। তার এমন কোনো ছাত্র নেই এ কথা যে না অনুভব করেছে এবং স্বীকার না করে। এ সম্বন্ধে তিনি তার নিজের গুরু অবনীন্দ্রনাথের প্রেরণা আপন স্বভাব থেকেই পেয়েছেন সহজে। ছাত্রের অন্তর্নিহিত শক্তিকে বাহিরের কোনো সনাতন ছাঁচে ঢালাই করবার চেষ্টা তিনি কখনোই করেন না। সেই শক্তিকে
তার নিজের পথে তিনি মুক্তি দিতে চান এবং তাতে তিনি কৃতকার্য হন, যেহেতু তার নিজের মধ্যেই সে মুক্তি আছে। কিছুদিন হলো বোম্বাইয়ে নন্দলাল তার বর্তমান ছাত্রদের একটি প্রদর্শনী খুলেছিলেন। সকলেই জানেন সেখানে একটি স্কুল অফ আর্টস রয়েছে এবং একথাও বোধহয় অনেকের জানা আছে সেই স্কুলের অনুবর্তীরা আমাদের এদিককার ছবির প্রতি অবজ্ঞা প্রকাশ করে লেখালেখি করে আসছেন। তাদের নালিশ এই যে আমাদের শিল্প দৃষ্টিতে আমরা একটা পুরাতন চালের ভঙ্গিমা সৃষ্টি করেছি। সে কেবল সস্তায় চোখ ভোলাবার ফন্দি, বাস্তব সংসারের প্রাণ বৈচিত্র্য তার মধ্যে নেই। আমরা কাগজপত্রে কোনো প্রতিবাদ করিনি, ছবিগুলি দেখানো হলো। এতদিন যা বলে তারা বিদ্রূপ করে এসেছেন, প্রত্যক্ষ দেখতে পেলেন তার সম্পূর্ণ বিরুদ্ধ প্রমাণ। দেখলেন বিচিত্র ছবি, তাতে বিচিত্র চিত্রের প্রকাশ, বিচিত্র হাতের ছাঁদে, তাতে না আছে সাবেককালের নকল, না আছে আধুনিকের। তাছাড়া কোনো ছবিতেই চলতি বাজার দরের প্রতি লক্ষ্যমাত্র নেই। যে নদীতে স্রোত অল্প, সে জড়ো করে তোলে শৈবাল দামের বুঝছ। তার সামনের পথ চাই রুদ্ধ হয়ে। তেমন শিল্পী সাহিত্যিক অনেক আছে যারা আপন অভ্যাস এবং মুদ্রাভঙ্গির দ্বারা আপন অচল সীমা রচনা করে তোলে। তাদের কর্মে প্রশংসাযোগ্য গুণ থাকতে পারে, কিন্তু সে আর বাঁক ফেরে না, এগোতে চায় না। ক্রমাগত আপনারই নকল আপনি করতে থাকে। নিজেরই কৃতকর্ম থেকে তার নিরন্তর নিজের চুরি ফলে। আপন প্রতিভার যাত্রাপথে অভ্যাসের জড়ত্ব দ্বারা এই সীমাবন্ধন নন্দলাল কিছুতেই সহ্য করতে পারতেন না। আমি তো জানি আপনার মধ্যে তার এই বিদ্রোহ কতদিন দেখে আসছি। সর্বত্রই এই বিদ্রোহ সৃষ্টি শক্তির অন্তর্গত। যথার্থ সৃষ্টি বাধা রাস্তায় চলে না। প্রলয় শক্তি কেবলই তার পথ তৈরি করতে থাকে। সৃষ্টিকার্যে জীবনী শক্তির এই অস্থিরতা নন্দলালের প্রকৃতি সিদ্ধ। কোনো একটা আড্ডায় পৌঁছে আর চলবে না, কেবল কেদারায় বসে পা দোলাবেন। তাতে ভাগ্যলিপিতে তা লেখে না। যদি তার পক্ষে সেটা সম্ভবপর হতো, তাহলে বাজারে তার পসার জমে উঠত। যারা বাঁধা খরিদ্দার, তাদের বিচার বুদ্ধি অচল শক্তিতে খুঁটিতে বাঁধা। তাদের দর যাচাই প্রণালী অভ্যস্ত আদর্শ মিলিয়ে সেই আদর্শের বাইরে নিজের রুচিকে ছাড়া দিতে তারা ভয় পায়। তাদের ভালো লাগার পরিমাণ জনশ্রুতির পরিমাণের অনুসারী। আর্টিস্টের কাজ সম্বন্ধে জনসাধারণের ভালো লাগার অভ্যাস জমে উঠতে সময় লাগে। একবার জমে উঠলে সেই ধারার অনুবর্তন করলে আর্টিস্টদের আপদ থাকে না। কিন্তু যে আত্মবিদ্রোহী শিল্পী আপন তুলির অভ্যাসকে ক্ষণে ক্ষণে ভাঙতে থাকে। আর যাই হোক, হাটে বাজারে তাকে বারে বারে ঠকতে হবে। তা হোক, বাজারে তাকে বারে বারে ঠকতেই হবে। বাজারে ঠকা অবশ্য ভালো, নিজেকে ঠকানোটা ভালো না। আমি নিশ্চিত জানি নন্দলাল সেই নিজেকে ঠকাতে অবজ্ঞা করে। তাতে তার লোকসান যদি হয়তো হোক। অমুক বই বা অমুক ছবি পর্যন্ত লেখক বা শিল্পীর উৎকর্ষের সীমা বাজারে এমন জনরব মাঝে মাঝে ওঠে। অনেক সময় তার অর্থ এই দাঁড়ায় যে লোকের অভ্যস্ত বরাদ্দে বিঘ্ন ঘটেছে। সাধারণের অভ্যাসের বাধা যোগানদার হবার লোভ সামলাতে না পারলে সেই লোভে পাপ, আর পাপে মৃত্যু। আর যাই হোক, সেই পাপ লোভের আশঙ্কা নন্দলালের একেবারেই নেই। তার লেখনী নিজের অতীতকালকে ছাড়িয়ে চলবার জন্য যাত্রিনী হয়েছে। বিশ্ব সৃষ্টির যাত্রাপথ সেই দিকেই তার অভিসার অন্তহীনের আহ্বানে। আর্টিস্টের স্বকীয় আভিজাত্যের পরিচয় পাওয়া যায় তার চরিত্রে, তার জীবনে। আমরা বারবার তার প্রমাণ পেয়ে থাকি নন্দলালের স্বভাবে। প্রথমে দেখতে পাই আর্টের প্রতি তার সম্পূর্ণ নির্লোভ নিষ্ঠা। যদি বিষয়বুদ্ধির দিকে তার আকাঙ্ক্ষার দৌড় থাকতো, তাহলে সেই পথে অবস্থার উন্নতি হবার সুযোগ তার যথেষ্টই ছিল। প্রতিবার সচ্চাদাম যাচাইয়ের পরীক্ষক ইন্দ্রদেব শিল্প সাধকদের তপস্যার সম্মুখে রজত নূপুর নিক্কণের মোহজাল বিস্তার করে থাকেন। সরস্বতীর প্রসাদ স্পর্শ সেই লোভ থেকে রক্ষা করে। দেবী অর্থের বন্ধন থেকে উদ্ধার করে সার্থকতার মুক্তি বর দেন। সেই মুক্তিলোকে বিরাজ করেন নন্দলাল। তার ভয় নেই, তার
স্বাভাবিক আভিজাত্যের আরেকটি লক্ষণ দেখা যায়। সে তার অবিচলিত ধৈর্য। বন্ধুর মুখের অন্যায় নিন্দাতেও তার প্রসন্নতা ক্ষুণ্ণ হয়নি, তার দৃষ্টান্ত দেখেছি। যারা তাকে জানে এমনতর ঘটনায় তারা দুঃখ পেয়েছে, কিন্তু তিনি অতি সহজেই ক্ষমা করতে পেরেছেন। এতে তার অন্তরের ঐশ্বর্য সব প্রমাণ করে। তার মন গরিব নয়। তার সমবয়সীরা কারো প্রতি ঈর্ষার আভাস মাত্র তার ব্যবহারে প্রকাশ পায়নি। যাকে যার দেও সেটি চুকিয়ে দিতে গেলে নিজের যশে কম পড়বার আশঙ্কা কোনোদিন তাকে ছোট হতে দেয়নি। নিজের সম্বন্ধে ও পরের সম্বন্ধে তিনি সত্য, নিজেকে ঠকান না ও পরকে বঞ্চিত করেন না। এর থেকে দেখতে পেয়েছি নিজের রচনায় যেমন নিজের স্বভাবেও তিনি ঠিক তেমনি শিল্পী। ক্ষুদ্রতার ত্রুটি স্বভাবতই কোথাও রাখতে চান না। শিল্পী এবং মানুষকে একত্র জড়িত করে আমি নন্দলালকে নিকটে দেখেছি। বুদ্ধি, হৃদয়, নৈপুণ্য, অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টির এরকম সমাবেশ অল্পই দেখা যায়। তার ছাত্র যারা তার কাছে শিক্ষা পাচ্ছে তারা এ কথা অনুভব করে, এবং তার বন্ধু যারা তাকে প্রত্যহ সংসারের ছোট বড় নানা ব্যাপারে দেখতে পায় তারা তার ঔদার্যে ও চিত্তের গভীরতায় তার প্রতি আকৃষ্ট। নিজের এবং তাদের হয়ে এই কথাটি জানাবার আকাঙ্ক্ষা আমার এই লেখায় প্রকাশ পেয়েছে। এরকম প্রশংসার তিনি কোনো অপেক্ষা করেন না, কিন্তু আমার নিজের মনের প্রেরণা অনুভব করি। এতক্ষণ যে লেখাটি পাঠ করে শোনালাম সেই লেখাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নন্দলাল বসু সম্পর্কে। আমি তার হয়ে পাঠ করলাম। এটি আমি সংগ্রহ করেছি ফেসবুক থেকে, তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং একই সঙ্গে ফেসবুককে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। এই লেখাটি সংগৃহীত হয়েছে বিচিত্রা চৈত্র সংখ্যা 1340 সালের লেখনী থেকে। নমস্কার।